অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে বাড়বে অস্থিরতা, দাবি বিএনপি নেতাদের। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মত পরিকল্পনা উপদেষ্টার। বাংলাদেশ নিয়ে ভারতের ৪৯টি গণমাধ্যমে ভুয়া খবর, রিউমার স্ক্যানারের প্রতিবেদন। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। অভ্যুত্থানের স্বজনহারাদের পাশে জুলাই ফাউন্ডেশন। চট্টগ্রামের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা। খুনিদের পুনর্বাসন ঠেকাতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি সার্জিসের। এবং দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইয়নের ভাগ্য নির্ধারণে পার্লামেন্টে অভিশংসনের ভোটাভুটি। বাইরে পক্ষে বিপক্ষে লাখো মানুষের বিক্ষোভ। রাজনৈতিক সংকট বাড়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করা গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। ডাক্তার AZM জাহিদ হোসেনের অভিযোগ, হত্যার অপরাধে বিচারের মুখোমুখি হতে হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, হত্যা, নির্যাতন সহ নানা অপরাধের দায়ে বিচার হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা, তারা তো প্রবলেম সৃষ্টি করবে এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়। একই দিন প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। জনগণকে নির্বাচনমুখী করা গেলে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও দাবি করেন তিনি। সংস্কারের উৎসাহে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে গুলশানে BIDS আয়োজিত বার্ষিক সম্মেলনে একথা জানান তিনি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষেও অভিমত তুলে ধরেন তিনি। হাসিনা সরকার পতনের পর গেল আগস্ট থেকে দেশের চলমান নানা সংস্কারের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে, এবার সেই প্রশ্ন নিয়ে ব্যক্তিগত অভিমত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। বললেন, আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। শনিবার সকালে গুলশানে BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। ইটস ভেরি ডিগ্রেডিং একটা কান্ট্রিকে যখন বলতে হয় যে আমরা এখনো কোয়ালিফাই করিনি। বিভিন্ন দেশের কাছে আমরা বলতে পারি যে আমরা এখনো বিভিন্ন অসুবিধায় আছি বলে, যদিও আমরা LDC থেকে বেরিয়ে গেছি, তবুও ইউনিল্যাটারাল কনসেশনে আমাদেরকে আরো কিছুদিন রাখবে কিনা। এ সময় উত্তরণের পথে মধ্যমায়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত S গিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে, তুলে ধরতে হবে। আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে উপস্থিতি যারা আছেন, যারা কার্ড হিসেবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি, বিএনপির একজন অ্যাম্বাসেডর, বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন।
আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি, আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি। ক্যামেরাম্যান যে আছেন, ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যে আমাকে ফোকাসটা, যারা সামনে বসে আছে সবাই নেতৃত্ব, তাদের দিকে দয়া করে ফোকাসটি দিন। আমি এখন স্টেজটি দেখতে পাচ্ছি, আমি স্টেজটি দেখতে চাইছি না, আমি সামনে নেতৃবৃন্দ যারা বসে আছে আমি তাদেরকে দেখতে চাইছি। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওই এই ফোকাসটি রাখুন, অথবা একটু লং শট হলে ভালো হয়। তো এখন নেতৃবৃন্দ, এই কাজগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে, আমরা বিভাগ এবং জেলার কাছে নিয়ে এসেছি। আপনাদের হাতে, জেলা নেতৃবৃন্দের হাতে আমরা কতগুলো, আজকে আপনাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে, এই ফোল্ডারের ভিতরে যা যা আছে তার সেই জিনিসগুলোই কিছু সামান্য কিছু বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি, বিএনপির জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা জানি আপনার এলাকা বেসিসে আপনার সাথে আপনার অঙ্গ সংগঠন যারা আছে সকলের জন্য প্রত্যেকটি হাটে বাজারে যদি যান, প্রত্যেকটি পাড়ায় যান, এনাফ না। আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে, সেটি এনাফ না। এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা, চেষ্টা প্রয়োজন, তাহলেই আমরা নিয়ে যেতে পারবো। কি সেটি? সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে, জেলা নেতৃবৃন্দের কাছে আমরা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপিগুলো দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা রিপ্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো আবার। অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এখানে আমরা যারা আছি আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এখানে প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে চেষ্টা করতে হবে। কারণ এই 31 দফা, এর মধ্যে আপনার চিন্তা আছে, এর মধ্যে আমার চিন্তা আছে, এর মধ্যে আমাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের চিন্তা আছে, এর মধ্যে আমাদের ছাত্র দলের চিন্তা আছে, মহিলা দলের চিন্তা আছে, এর মধ্যে আমাদের তাঁতি দলের চিন্তা আছে। সবার সম্মিলিত চিন্তার ফলই হচ্ছে 31 দফা। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেই কথাটি বলছিলাম, অর্জন, আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব। কিন্তু এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এবং আস্থা যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, কথাগুলো আপনারা আগেও শুনেছেন, হয়তো অন্য অনুষ্ঠানেও আমি বলেছি, শুনেছেন, পত্রপত্রিকা আপনারা পড়েছেন, তারপরেও আমি বলতে চাই একই কথা, কারণ এই কথাগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এই আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে, আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। স্বৈরাচারকে পালিয়ে যেতে যে আমরা বাধ্য করেছি, সেটি বিএনপি একা যেমন করেনি, সকল রাজনৈতিক দলকে নিয়ে যেমন করেছে, সকল রাজনৈতিক দলগুলোও একা করেনি। সমাজের প্রায় বলা যায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলো সক্ষম হয়েছে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করতে। অর্থাৎ একটি কোনো বড় কাজ, একটি কোনো ভালো কাজ এককভাবে কেউ করতে পারে না, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হয়। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি সেই কাজটি করতে হয়, তাহলে অবশ্যই সেখানে একটি আস্থার প্রয়োজন, সেখানে একটি বিশ্বাসের প্রয়োজন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় বলে থাকেন, আপনাদের সাথে যখন আমার প্রায় কথা হয়, বিভিন্ন সময় কথা হয় কম বেশি, আপনারা বলে থাকেন যে মানুষের আস্থা আছে বিএনপির উপরে। হ্যাঁ, মানুষের আস্থা আছে বিএনপির উপরে, কথাটি সঠিক। কিন্তু যদি আস্থা আছে বলে আমরা ঘরে বসে থাকি, তাহলে কিন্তু সেই আস্থা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। সেই আস্থা আছে বলে যদি আমরা চুপচাপ থাকি, অথবা এমন কিছু করি যে ঠিক আছে এখানে যদি একটু কিছু হয়, তাহলে এত বড় দেশের মধ্যে তো আর এমন কিছু হচ্ছে না, এরকম যদি কোনো ভুল চিন্তা করে থাকি, তাহলেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। বিএনপির ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার রাজপথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সকালে রাজধানীর মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
জনগণের পাশে থাকার বার্তা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে এক থাকতে হবে সবাইকে। শাসক যারা ছিল কম বেশি সবাই ভারতের গোলামি করে গেছে। রাষ্ট্র দুই রকম থাকবে, বাট আমাদের ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কিছু নেই। আরো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমাদের জন্ম হয়নি, আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি। প্রথমে ডিপ্লোম্যাটিক, তারপরে আন্তর্জাতিক অন্যান্য প্রচেষ্টা, আর যদি সেটাও ব্যর্থ হয় তাহলে যা হওয়ার হবে। ভারত যদি আমাদের সাথে ভাই ভাই সম্পর্ক রাখতে চায় আমরা এগ্রি, তারা যদি আমাদের সাথে কোনো অপশক্তি সংগ্রামে লিপ্ত হতে চায় তো ডাইরেক্টলি আমরা সংগ্রামে লিপ্ত হব ইনশাআল্লাহ। সেনা জনতা একত্রিত হয়ে ভারতকে আমরা বার্তা দিচ্ছি যে মাতব্বরি করলে শুধুমাত্র কিন্তু সেনাবাহিনী নয়, বাংলাদেশের জনগণও জান প্রাণ দিয়ে লড়াই করবে। এখানে আমরা বিভেদ সৃষ্টি করতে চাচ্ছি না, আমরা সবাই এক, এর জন্য আমরা একসাথে সামিল হচ্ছি। বিক্ষোভ মিছিলের আগে রাওয়া কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, ভারতের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির শামিল। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে মিলেই তা রুখে দিতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রফতানি কার্যক্রম বন্ধ করে দিলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। খুনিরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, তাদের পুনর্বাসনের অপচেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদদের স্বজনরা। আশরাফুল আলমের মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ত্যাগ স্বীকার করেছে এই বাংলাদেশের জন্য, তা কখনো পূরণ করা সম্ভব নয় এবং বাংলাদেশের উচিত, এই রাষ্ট্রের উচিত এই শহীদ পরিবারদেরকে তাদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করার জন্য। শহীদ পরিবাররা শুধুমাত্র সম্মানটুকুই চায়, তারা আর কিছু চায় না। যারা এই সব নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে নাই। সেই সব হায়নাদেরকে চিহ্নিত করতে হবে। যারা শহীদ পরিবারের আছেন এখানে, আপনারা অনেক বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন। আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট প্রয়োজন হয় সেটার আমরা ব্যবস্থা করব। প্যাথোলজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। 5ই অগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনা আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেবে তাদেরকে সবাই প্রতিহত করব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবার চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের প্রত্যেককেই দেয়া হয় 5 লাখ টাকার চেক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রাজধানীর উত্তরার এনাম সিদ্দিক হারাতে বসেছেন চোখ। লোপ পাচ্ছে স্মৃতিশক্তিও। 5 আগস্টের পর হারিয়েছেন চাকরিও। টাকার অভাবে উন্নত চিকিৎসাও করতে পারছে না এনাম। এই অবস্থায় সরকারের কাছে সহায়তা চেয়েছে তার পরিবার। জুলাই বিপ্লবে উত্তরা এলাকায় অনেকের মতোই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এনাম সিদ্দিকের। 4 আগস্ট রণক্ষেত্রে পরিণত হয়েছিল এলাকাটি। আন্দোলন চলাকালে উত্তরার রাজলক্ষ্মীতে ছাত্রলীগ, যুবলীগ আর আইন শৃঙ্খলা বাহিনীর তোপের মুখে পড়েছিলেন এনাম। মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও কয়েকদিন পর অবস্থা খারাপ হতে থাকে। নভেম্বরের শুরু থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ছুটে যান নিউরোসায়েন্স হাসপাতালে। কিছু পরীক্ষা মাথায় আঘাতের ফলে স্ট্রোক হয়েছে তার। হাত পা আটকায় গেছিল, পুরো হাঁটতে পারছিলাম না, এই বাম হাত পা। তারপরে আমরা ওই দিন হাসপাতালে যাই। তখন থেকে আর কি মূলত চিকিৎসা শুরু করা। এর আগে তো বুঝতেও পারিনি যে এখানে এমন কিছু একটা হবে, যেটা এখানে এখনো কেমন যেন মনে কিছু একটা জমে আছে। আবারও অবস্থার অবনতি হলে ছুটে যান নিউরোসায়েন্সে। এভাবে অন্তত 7 থেকে 8 বার হাসপাতালে গেলেও পরিবারের দাবি সুচিকিৎসা পাচ্ছেন না তারা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও আশাবাদী হতে পারছে না পরিবারটি। এই পর্যন্ত যত হসপিটালে দৌড়াদৌড়ি করছে, আসলে ওইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। ডক্টরও ওইভাবে কেয়ার করতেছে না। আর এখন তো তার অবস্থা এটা দেখতেছেন। এখন আমরা চাচ্ছি তার একটু ভালো চিকিৎসার জন্য। আমরাও ইতিমধ্যে আমাদেরও অনেক টাকা খরচ হয়ে গেছে, যেহেতু আমার হাজবেন্ডের জব নাই। বাম চোখে দেখতে পেলেও ডান চোখে দেখতে পাচ্ছেন না। দিন দিন স্মৃতিশক্তিও লোপ পাচ্ছে এনাম সিদ্দিকের। মাথা ব্যথাটা প্রচণ্ড বেশি, মানে এমন মাঝে মাঝে মনে হচ্ছে, বলছে আমার মাথাটা মনে হচ্ছে ফেটে বেরোয় যাবে, এমন মনে হচ্ছে। তো এই জায়গাটায় মাথা বেশি সমস্যা হচ্ছে। আর চোখের তো এই অবস্থা, একটা চোখ তো একদম পুরো অচল অবস্থা, ভুলে যাচ্ছে উনি কিন্তু মনে রাখতে পারছে না কথা। রাজধানীর উত্তরার একটি বাইং হাউসে চাকরি করতেন এনাম। 5 আগস্টের পর হারিয়েছেন চাকরি। এই অবস্থায় তার উন্নত চিকিৎসায় সরকারের সহায়তার প্রত্যাশা এনাম ইশরাত দম্পতির। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে শুধু উত্তরাতেই 25 শিক্ষার্থী সহ শহীদ হয়েছেন 92 জন। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের সংগঠন। শহীদদের আত্মত্যাগের গৌরবগাথা পাঠ্য বইয়ে যুক্ত করার দাবি স্বজনহারাদের। আমাকে 2টা ডেড বডির সামনে দাঁড়া করাই দিয়ে বলল, আপনি একটু দেখেন। আমি প্রথম যে কাপড়টা খুলি সেটাই দেখি যে ভাইয়া। 17 তারিখে ভাইয়ার বার্থডে ছিল, 18 তারিখে সেই মানুষটা আর নাই। আমার মেয়েটা এখনো বলে, আম্মু আমার বাবা কোথায়? তখন তার কাছে জবাব দেওয়ার মতো কি উত্তর আমার কাছে আছে? আজও পর্যন্ত নাই। এখনো আমার মেয়েটাকে কেউ জিজ্ঞেস করলে তুই বলে যে আমার বাবা ডিউটিতে আছে। জুলাই বিপ্লবে আত্মাহুতি দেয়া শহীদদের রক্ত রাজপথ থেকে শুকালেও এখনো শুকায়নি স্বজনহারাদের হৃদয়ের ক্ষত। গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন তার সন্তান, কেউ ভাই, কেউ আবার এখনো খুঁজে ফিরছেন স্বামীর মরদেহ। তাদের এমন আহাজারির কোনো সান্ত্বনা জানা নেই কারো। দুপুরে উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে স্বজন হারানোর হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দেন শহীদদের নিকটাত্মীয়রা। যাওয়ার সময় একসাথে আমরা গেছি, ওইখানে আমারে বলতেছে যে তুমি থাকো, আমি আসতেছি নামাজ পড়ে। তো আসে বলে যে গেছে, সে আজও পর্যন্ত আমার কাছে ফিরে আসে নাই। ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে, তখনই পুলিশ টার্গেট করে। আমার মেয়েটা বারান্দায় ছিল, আমার মেয়ে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ টার্গেট করে আমার মেয়েটাকে গুলি করে। আবু সাইদ, মুগ্ধ, ওদের মতো আরো যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদের প্রত্যেককে পাঠ্যপুস্তকের মাধ্যমে তুলে ধরা উচিত। এ সময় সংগঠনটি জানায়, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 18 জুলাই থেকে 5 আগস্ট শুধু উত্তরাতেই 25 শিক্ষার্থী সহ 92 জন শহীদ হয়েছেন। আমাদের তালিকায় 92 জন বীর শহীদকে তালিকাভুক্ত করা হয়েছে। শুধুমাত্র 92 জন নয়, উত্তরায় বেনামি এবং অজ্ঞাতভাবে আরো অনেকে মারা গেছে, যাদের কোনো পরিচয় এখন অবধি পাওয়া যায়নি। জুলাই বিপ্লবে দেশের সব শহীদ ও আহতদের তালিকা সহ প্রামাণ্যচিত্র উপস্থাপন করতে ওয়েবসাইট নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে সংগঠনটি। আমরা অলরেডি 4টি ডকুমেন্টারি আমরা পাবলিশ করেছি। 4টি ডকুমেন্টারির মধ্যে 3টি হচ্ছে শহীদ ফ্যামিলির শহীদের ডকুমেন্টারি এবং একটা হচ্ছে আহত। বিপ্লবকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে চাই।
কোটা বিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ দিতে উত্তরা এবং যাত্রাবাড়ির ছাত্র জনতার ভূমিকা সবচেয়ে বেশি হলেও চিকিৎসা সহায়তা সহ অন্যান্য সরকারি সুবিধায় এখনও পিছিয়ে এসব এলাকার ভুক্তভোগীরা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে জাতীয়তাবাদী ছাত্রদল, আর বামপন্থী সংগঠনগুলো বলছে নির্বাচন পদ্ধতি ও কাঠামোগত সংস্কারের পরই হতে হবে সংসদ নির্বাচন। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চায় ছাত্র শিবির। সম্প্রতি ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধ্রুব ব্যানার্জির প্রতিবেদন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয় এবং ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি 30টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনাও করে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটি। তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে তড়িঘড়ি নির্বাচন হলে বিশেষ একটি গোষ্ঠী সুবিধা পাবে। জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচন করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম বিষয় আমরা মনে করছি না। আমরা মনে করছি দুইটি আলাদা প্ল্যাটফর্ম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে একটি তড়িঘড়ি করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে, এটি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে বলে আমরা মনে করছি। বাম ছাত্র সংগঠনগুলো বলছে ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রয়োজন নির্বাচন প্রক্রিয়া সংস্কার, তবে তা হতে হবে জাতীয় নির্বাচনের আগেই। বিশ্ববিদ্যালয়ে কখন ছাত্র সংসদ নির্বাচন হবে সেটার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিতে হবে। অন্যরা যখন ধরেন আমি যদি সরকারে বসে আমার সুবিধাজনক সময়ে ছাত্র সংসদ নির্বাচন করি, আরেকজন বসে তার সুবিধা মতো সময়ে ছাত্র সংসদ নির্বাচন করে, তাইলে কিন্তু এখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় না। শিক্ষার পরিবেশ ব্যাক করানোর পরেই আসলে ছাত্র সংসদ নির্বাচন হইতে হবে। সেটা 2 মাসের মধ্যে সম্ভব বলে আমরা মনে করি না। গণঅভ্যুত্থানের পর সব বিশ্ববিদ্যালয়েই প্রকাশ্যে রাজনীতির সুযোগ পেয়েছে ইসলামী ছাত্র শিবির। তারা বলছে দ্রুত নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করা উচিত। আমরা চাই যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন বা আগামী ইলেকশনের আগেই ছাত্র সংসদ নির্বাচিত হোক। কারণটা রাজনৈতিক প্রভাব হতে পারে এখানে দীর্ঘদিনের একটা শূন্যতা এবং অস্থিতিশীল দেশের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ছাত্রদের রাখার মাধ্যমে কোনো ষড়যন্ত্র সফল হতে না দেওয়া। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে 2 দশকেরও বেশি সময় ধরে বন্ধ আছে ছাত্র সংসদ নির্বাচন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় 1.5 দশকে সীমান্তে 6 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর একটিরও বিচার হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন ভারতের সঙ্গে অন্যান্য সীমান্তে যুদ্ধাবস্থা চললেও সেখানে গুলি করে মানুষ হত্যা করে না বিএসএফ। আইনজীবী ও কূটনীতি বিশেষজ্ঞদের মতে সীমান্তে হত্যা বন্ধে সরকারকে কার্যকর তৎপরতা বাড়াতে হবে। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। মানবাধিকার কর্মী নূর খান লিটন অন্য সীমান্তের চেয়ে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর আচরণকে অনেকটাই আক্রমণাত্মক বলে মনে করেন তিনি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নাই। মাঝে মাঝে সীমান্তে লড়াই হয়, সেইখানেও কিন্তু সিভিলিয়ানের এত মৃত্যুর ঘটনা আমরা দেখি না। নেপালের সাথে তার বর্ডার আছে, চীনের সাথে তার বর্ডার আছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে বিএসএফ যেন অনেক শক্তি অর্জন করে। আইনজীবীরাও বলছেন সীমান্তে নিরস্ত্র নাগরিকদের গুলি বা নির্যাতন করার বিষয়টি আন্তর্জাতিক আইন তো বটেই, এমনকি অন্য কোনো আইনও সমর্থন করে না। কাঁটাতারের বেড়া যদি পার হয়েও যদি ওই ভারতে প্রবেশ করে তাহলেও কিন্তু গুলি করার কিন্তু আইন কিন্তু নাই। আন্তর্জাতিক আদালতও মামলা যদি বাংলাদেশ যদি চায় সেক্ষেত্রে তো করতেই পারে। বাংলাদেশের সংবিধান বলেন বা ভারতের সংবিধান বলেন, এখানে কিন্তু মানুষের বিচার পাওয়ার অধিকারের কথা কিন্তু বলা আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এসব হত্যা নির্যাতন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন। ভারতের যে অন্য বর্ডারে যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো দেখা দরকার। তার মধ্যে চীনের সাথে 96-এ তারা যে চুক্তি করেছে সেটা হলো 2 কিলোমিটারের মধ্যে কোনো অস্ত্র তারা কেউ নিয়ে আসবে না। ওই ধরনের কোনো কাঠামো তৈরি করা যেতে পারে কিনা, যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারে
কোনো অস্ত্র নেওয়া যাবে না। ইতোমধ্যে সীমান্ত হত্যা বন্ধ এবং সকল সীমান্ত হত্যাকাণ্ডকে বিচারের আওতায় আনতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি। কিন্তু তার মানে এই নয় যে কেউ অন্যায় করলেও সেটি মেনে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে হত্যা বন্ধে এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক রীতি মেনে যা করা প্রয়োজন তাই করতে হবে বাংলাদেশকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সংকট মোকাবিলায় ভোলার গ্যাস ব্যবহার করতে পারেন ব্যবসায়ীরা, পরামর্শ জ্বালানি উপদেষ্টার। আগামী বছরই 100 কূপ খননের পরিকল্পনা সরকারের। কখনো থ্রি পিস, কখনো শাড়ি, কখনো বা বোরখা পরে বারবার টিসিবি ট্রাক সেলের লাইনে যাচ্ছে অসাধু একটি চক্র। শুধু সাজসজ্জা পরিবর্তনে থেমে নেই তারা, হুমকি ধামকি দিয়েও বাগিয়ে নিচ্ছে টিসিবির পণ্য। অসাধু এই চক্রের দৌরাত্মে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে টিসিবি। এমন পরিস্থিতিতে ট্রাক সেল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মমিন হোসেনের ছবিতে এস.এম. আরিফিনের রিপোর্ট। রাজধানীর ট্রাকসেল কার্যক্রমের চিত্র এটি। ভর্তুকি মূল্যে পণ্য কিনতে শত শত মানুষের জটলা থাকলেও ঢুকে পড়েছে অসাধু একটি চক্র, যাদের দৌরাত্মে লাইনে দাঁড়ানো অনেক সাধারণ ক্রেতাই ফিরছেন খালি হাতে। সামনে থেকে আগে লোক থাকে, এক একজনের মানে পরিচিত থাকে, ঢুকায় দেয়। পিছের মানুষ পায় না, অনেকে সিরিয়াল ধরে এখন ভাগ্য থাকলে পামু, ভাগ্য না থাকলে পামু না। এদের নিজস্ব লোকজন রাখে যায়, 1 ঘন্টা পর এসে বলবে, সামনে এসে বলবে আমি এখানে ছিলাম, ওদের লোকজন বলবে হ্যাঁ আমরাও ছিলাম। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। যোগ সাজসের অভিযোগের বিপরীতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন ডিলাররা। বলছেন, স্থানীয় লোকজনের কারসাজিতে ঠিকঠাক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক সময় হুমকি ধামকির মুখে বাধ্য হচ্ছেন একই ব্যক্তির কাছে বারবার পণ্য বেচতে। আমরা একই ব্যক্তিরে প্রতিদিন একবারই দেই, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। বোরকা মাকুশ পরে আসে, মাস্ক পরে আসে, আবার বোরকা পরে, তারপর ওন্না পরে আসে। স্থানীয়ভাবে অনেকে প্রভাবশালী দেখায়, নেতা দেখায়, আমার একটা প্যাকেজ দেন, না দিলে গাড়ি রাখতে পারবেন না। যখন থেকে আমরা পারি না, আমাকে উপরে মার দিয়ে শুরু করে দেয়, তখন দেওয়া লাগে। এদের উদ্দেশ্য হলো 3-4 প্যাকেট নিয়ে এগুলো হয় খায়, না হলে কারকে বিক্রি করে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা না পেয়ে নিরুপায় টিসিবি জানাচ্ছে, ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার পণ্য বিক্রি কার্যক্রম। একটা চক্র দাঁড়িয়ে গেছে, যারা বেশ কয়েকজন ঝগড়া লাগিয়ে দিয়ে লাইনে বিশৃঙ্খল করে দিয়ে আমার ট্রাকের বিক্রিতে হ্যাম্পার করে। ক্ষেত্র বিশেষ আমাদেরকে অনেকগুলো স্পট এরকম বন্ধ করে দিতেছে, যে স্পটগুলোতে এখন আমরা আর পণ্য পাঠাচ্ছি না, কারণ ওখানে নিয়ন্ত্রণ করা যায় না, গাড়িতে পর্যন্ত চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন, নিত্য পণ্যের উচ্চ মূল্যের বাজারে টিসিবির ট্রাকসেল বিক্রির কার্যক্রম পর্যাপ্ত নয়, যে কারণে ঠেকানো যাচ্ছে না অনিয়ম। সরবরাহটা যদি আরেকটু বাড়ানো যায়, আর যেসব এলাকাতে তারা এটা দিচ্ছেন সেসব এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে সম্পৃক্ত আরও বেশি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা যাবে। রাজধানীতে সপ্তাহে 5 দিন 50টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালায় টিসিবি। প্রতিটি ট্রাক থেকে কার্ড ছাড়াও 350 জন ক্রেতা কিনতে পারেন টিসিবি পণ্য। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শিল্প খাতের জ্বালানি সংকট নিরসনে ব্যবসায়ীদের ভোলার গ্যাস ব্যবহারের পরামর্শ দিলেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, ভোলা থেকে প্রাপ্ত গ্যাস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, সংকট নিরসনে আগামী বছর আরও 100টি গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। 2030 সাল নাগাদ পরিস্থিতি আরও খারাপ হবে। সংকট নিরসনে উচ্চ মূল্যের জ্বালানি আমদানি চাপে ফেলছে অর্থনীতিকে। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত জ্বালানির দাম ও সরবরাহ বিষয়ক সেমিনারে এসব কথা উঠে আসে, যেখানে আলোচকরা এ খাতের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এনার্জি কিন্তু অনেক ফর্মে ইউজ করা যায়। আপনি গ্যাস দিতে পারেন, সেটা আপনি ইন্ডাস্ট্রিতে গ্যাস দিবেন, সেটা ক্যাপটিভ জেনারেটর দিয়ে আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারি, অথবা আমরা সরাসরি গ্রিড থেকে ইলেকট্রিসিটি নিতে পারি, অথবা দেখা যাচ্ছে যে আমরা হয়তো সোলার ডিরেক্টলি অফ গ্রিডও ব্যবহার করতে পারি। ইটস নট অনলি দ্য প্রাইস, আমাদের সাপ্লাইও তো নাই। একটা যদি হতো ঠিক আছে আমি 100 টাকা দিলে আমি পাবো, যত দিতে পারবে না। আমরা যদি প্রোডাক্টিভ সেক্টরগুলোকে ঠিক না রাখি, এই যে আমাদের যে ডলার আসে,
এই ডলার আসাটা বন্ধ হয়ে যাবে। চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানি আমদানিতে স্বচ্ছতা ও অপচয় বন্ধের তাগিদ দিয়েছেন শ্বেতপত্র কমিটির সদস্য ও জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ তামিম। আমাদের কিন্তু গ্যাসে প্রচন্ড সিস্টেম লস হচ্ছে, 9.8% এর মতো সিস্টেম লস। 135 মিলিয়ন পার ডে ইজ এ হিউজ অ্যামাউন্ট। এইটা যদি আজকে ইন্ডাস্ট্রিকে দেওয়া যেত তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি গ্যাস শর্টেজের যে প্রবলেমটা এই মুহূর্তে আছে সেটা অনেকখানি কমে যেতে পারত। জ্বালানি উপদেষ্টা জানালেন, শিল্প খাতের জ্বালানি সংকটের সাময়িক নিরসনে ব্যবসায়ীরা চাইলে ভোলা থেকে গ্যাস নিয়ে আসতে পারবেন। ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে, একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে, এইটার আমরা এটাকে উন্মুক্ত করে দেব। আপনারা সিএনজি কিংবা এলএনজি যেটাই করতে পারেন আপনাদের কারখানার জন্য ব্যবহারযোগ্য করতে পারেন। চলতি বছর বিদ্যুৎ ও জ্বালানি খাতে 52,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছেও বলে জানান উপদেষ্টা। সাবসিডি সেটার পরিমাণ প্রায় 3,000 টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাংলাদেশে আসবে, এছাড়া তার বাংলাদেশে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে গণ আকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, দেশ চালানোর দায়িত্বে দেখতে চাই। বাজার সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও উল্লেখ করেন তিনি। এত মৃত্যু, হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আনবো আমরা। হাসিনা দেশে এনে আসতে পারবে না, হাসিনার বিচার হতেই হবে। এত মৃত্যু শুধু জুলাই আগস্টে ঘটেনি, গত 15 বছরে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, যখন তখন ধরে নিয়ে গেছে, মেরেছে, আমরা হিসাব দিতে পারবো না। মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা, অথচ সেই পরিকল্পনা বন্দি কাগজে কলমে, যে কারণে চট্টগ্রাম শহর পরিণত কংক্রিটের জঞ্জালে। অনুমোদনহীন ভবন স্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে বন্দর নগরী। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। আর সরকারি সেবা সংস্থাগুলোর অভিযোগের তীর ছুটছেন একে অন্যের দিকে। সাক্ষরটুকুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাখির চোখে বাণিজ্যিক রাজধানী, একের পর এক বহুতল ভবন, যেন এক কংক্রিটের শহর। সিডিএর তথ্য বলছে 60 বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 6তলা, 13,480টি 10তলা এবং 484টি 10 তলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর 90% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন, পরিকল্পিত নগরী নির্মাণে 30 থেকে 40% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র 5 থেকে 7%। লো প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা 4টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসেও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওইভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার। কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ 1995 সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা 60 বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
দেশের বাইরের খবর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিশংসনে দেশটির পার্লামেন্টে শুরু হয়েছে ভোটাভুটি। স্থানীয় সময় শনিবার বিকেলে পার্লামেন্টে অধিবেশন শুরু হয়। এর আগে সকালে সামরিক আইন জারির জেরে জাতির কাছে ক্ষমা চান সুক ইয়োল। এদিকে অভিশংসন ইস্যুতে প্রেসিডেন্টের পক্ষে বিপক্ষে রাজধানী সিউলে জড়ো হন কয়েক লাখ মানুষ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের দাবিতে পার্লামেন্টের বাইরে যখন বিক্ষোভে উত্তাল দেশটির জনগণ, তখন ভেতরে চলছে ভোটাভুটি। স্থানীয় সময় শনিবার বিকেলে সিউলের পার্লামেন্টে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিশংসনে অধিবেশন বসে। শুরুতেই শেয়ার বাজার কেলেঙ্কারি ও দালালের মাধ্যমে নির্বাচনী মনোনয়নে হস্তক্ষেপের 2টি অভিযোগ এনে ইউনের স্ত্রী ফার্স্ট লেডি কিম কিয়ন হির এর বিরুদ্ধে ভোটাভুটি হয়। এদিন তার পক্ষে ভোট পড়ে 198টি আর বিপক্ষে 2টি। অধিবেশনে নানা ধরনের প্ল্যাকার্ড দেখিয়ে অভিশংসন প্রক্রিয়া বানচালের চেষ্টা করেন ইউন সমর্থিত আইন প্রণেতারা। এদিন সকালে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমা চান প্রেসিডেন্ট। বলেন, পুনরায় সামরিক আইন জারির মতো কোনো ঘটনা আর ঘটবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল এবং সরকার দায়ী থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি। সামরিক আইন জারির ঘোষণার কারণে সৃষ্টি হওয়া আইনি এবং রাজনৈতিক সমস্যা এড়াতে পারবো না আমি। তবে যারা ভাবছেন আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমনটা আর হবে না। আমি জনগণের উদ্বেগের কারণ হয়ে থাকলে তার জন্য আমি মাথা নত করে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার পর প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। শনিবার সকাল থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা। প্রেসিডেন্ট ইউনকে পদ থেকে সরিয়ে দিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও তাদের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়। এদিন প্রেসিডেন্ট ইউনের পক্ষে রাজধানী সিউলের গোয়াংওয়ামুন স্কোয়ারে পাল্টা সমাবেশ করে লাখো জনতা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন ইউনের সমর্থকরা। হাতে পতাকা নিয়ে গানের তালে স্লোগান দিয়ে অভিশংসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। গেল মঙ্গলবার রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়া থেকে পাওয়া হুমকির কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। পরে জনগণ ও বিরোধী দলের তোপের মুখে ঘোষণা বাতিল করেন তিনি। এরপর থেকেই তাকে ক্ষমতাচ্যুত করার দাবিতে শুরু হয় বিক্ষোভ। খেলার খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সেন্ট কিটসে পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্ট জেতায় ইতিবাচক মানসিকতা নিয়ে রঙিন পোশাকে মাঠে নামতে চায় টাইগাররা। সাদা পোশাকের মতো ওয়ানডেতেও বল হাতে দারুণ কিছু করতে চান পেসার নাহিদ রানা। ক্যারিবিয়ান কিংবদন্তি ও টাইগারদের সাবেক বোলিং গুরু কোর্টনি ওয়ালশের কাছ থেকে পেয়েছেন পরামর্শ। গ্লোবাল সুপার লিগে খেলে আসা তানজিম সাকিব ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চান অভিজ্ঞতা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকে 15 বছর পর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার রঙিন পোশাকে সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন টাইগারদের সামনে। ওয়ানডে সিরিজের ভেন্যুতে পৌঁছে প্রস্তুতিও শুরু করেছে টাইগার্স। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই। দলের নেতৃত্বে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অধীনেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে টাইগাররা। তাই সেন্ট কিটসে প্রথম অনুশীলনের আগে দলকে দিলেন ইতিবাচক বার্তা। একে অন্যের পাশে থেকে লড়াই করতে হবে সেরাটা দিয়ে। ওয়ানডে বরাবরই পছন্দের ফরম্যাট বাংলাদেশের। তবে সবশেষ সিরিজে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে হেরেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজ হতে যাচ্ছে এটি। নানা কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে আলো ছড়িয়ে আসছেন পেসার নাহিদ রানা। 150 কিলোমিটার গতিতে বল করে প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। টেস্ট সিরিজের পর পরামর্শ পেয়েছেন টাইগারদের সাবেক গুরু ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছ থেকে। সেরা ছন্দ দেখিয়ে ওয়ানডে সিরিজেও ভূমিকা রাখতে চান দলের জয়ে। ফিটনেস দূর রাখো এবং লাইফে যেখানে যাবা শিখবা, শেখার কোনো শেষ নেই। একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যায়। এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা টাইগারদের ওয়ানডে দলের আরেক সদস্য পেসার তানজিম সাকিব গায়ানায় মাত্রই খেলেছেন গ্লোবাল সুপার লিগে। পারফরমেন্সও ছিল দারুণ। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান আসন্ন সিরিজে। গ্লোবাল সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল। সো আমি
খুব এনজয় করছি এখানে। আমাদের টিমমেটসরা খুব কোঅপারেটিভ ছিল। ছোট ইনজুরি পরে এখানে আসলাম, কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি। খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। বডি ইজ ওকে আছে, মেন্টালিটি অনেক ভালো আছে। রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে বাড়বে অস্থিরতা, দাবি বিএনপি নেতাদের। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মত পরিকল্পনা উপদেষ্টার। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।